এই বিশেষ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ২০টির মতো আইন, মানে অধ্যাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা অধ্যাদেশ আইনে পরিণত করতে তারা চান না। পলিটিক্যাল ফোর্সের ফেইলিয়ারের কারণে নন পলিটিক্যাল অ্যাক্টরস যারা রয়েছে তারা কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। টোটাল নিশ্চিত হামের মৃত্যু আমরা ১৫ মাস থেকে পর্যন্ত দেখেছি হচ্ছে ১৬ জন, এবং হাম সন্দেহে মানে সিমটমস ছিল এরকম মৃত্যু কিন্তু শতাধিক ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। যে তৃতীয় টার্মিনাল শাহজালাল বিমানবন্দরের, সেটা ২০২৪-এর ডিসেম্বরেই এটা মানে উদ্বোধন হয়ে যাওয়ার কথা, কার্যক্রম চালু হয়ে যাওয়ার কথা। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে নিয়মিত পত্রিকা দেখতে পারেন না, মূলত তাদের জন্য আমাদের এই আয়োজন। স্টুডিওতে আমরা দিনের প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করি। জাতীয় মানবাধিকার কমিশন, যেটিকে নিয়ে আসলে একসময় ছিল সেটি, আবার মানবাধিকার তারা কতটা সমুন্নত রেখেছে সেই বিতর্ক থাকবে। কিন্তু এখন যে মানবাধিকার কমিশনের জন্য যে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, সেটি সম্ভবত যে নির্বাচিত সরকারের স্ক্রুটিনিতে সে আটকে যাচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের ডেপুটি চিফ রিপোর্টার জনাব আরিফুল ইসলাম মিঠু। মিঠু ভাই, আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখেছেন যে ১৩৩টি মতো অধ্যাদেশ জারি করা হয়েছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার শেষ হওয়ার পরে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে নতুন সংসদ হয়েছে। এই সংসদ ওই আগের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো যাচাই বাছাইয়ের উদ্যোগ নিয়েছে, বিশেষ কমিটি করেছে। এই বিশেষ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ২০টির মতো আইন, মানে অধ্যাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা অধ্যাদেশ আইনে পরিণত করতে তারা চান না, অনুমোদন দেননি। তো এই অধ্যাদেশগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার তথ্য কমিশন সম্পর্কিত, একটি জাতীয় দুদক দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত, আরেকটি হচ্ছে মানবাধিকার কমিশন সম্পর্কিত। সমস্যা হচ্ছে যে মানবাধিকার কমিশন গঠন হয়ে গেছে, অর্থাৎ সরকারের একদম শেষ সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশনটা গঠন করে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাসে যে ধরনের দেশে মব হয়েছে, নানা রকম বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড হয়েছে, এইগুলোর তদন্ত হয়নি। মানবাধিকার কমিশন তখন ছিল না এবং সরকারও খুব একটা গুরুত্ব দেয়নি। একদম শেষে এসে ইনস্টিটিউট ছিল কিন্তু তার কর্তা ব্যক্তিরা কেউ ছিলেন না। এখন সমস্যা হচ্ছে যে এই অধ্যাদেশগুলোর মধ্যে এই 3টি অধ্যাদেশ একটু গুরুত্বপূর্ণ, কারণ এই 3টা অধ্যাদেশ হচ্ছে একদম মানুষের, যেমন তথ্য কমিশন হচ্ছে যে আপনার নিয়ে মানুষের তথ্যর বিষয়ে জানার সরকারি তথ্য। তো মূল বিষয়টা যেটা হচ্ছে মানবাধিকার কমিশন নিয়ে। মানবাধিকার কমিশন নিয়ে সমস্যাটা হচ্ছে যে মানবাধিকার কমিশনটা গঠন হয়েছে এই অধ্যাদেশকে ভিত্তি করে, অর্থাৎ এর আগে 2009-এর যে মানবাধিকার কমিশন আইন ছিল সেই কমিশন বাতিল হয়ে গেছে, এই আইনটি বাতিল হয়ে গেছে যখন অধ্যাদেশ হয়েছে। তো অধ্যাদেশ হওয়ার কারণে এখন অধ্যাদেশ যদি বাতিল হয়ে যায় তাহলে আগের আইনে ফিরে যাব, তাহলে এই কমিশনের ভিত্তি কি? এই কমিশনের ভিত্তি নাই। আমরা আগের আইনে ফেরত যেতে পারবো কিনা এইটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখানে আইন বিশেষজ্ঞরা, বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে যদি অধ্যাদেশ বাতিল হয়ে যায় তাহলে আমরা আগের আইনে সম্ভবত ফিরে যেতে পারবো। তিনি সম্ভবত যোগ করেছেন, তার মনে হচ্ছে যে এখানে একটা কিন্তু আছে, অর্থাৎ সরাসরি যেতে পারবো কিনা এটা নিয়ে একটা আছে। আবার আমি কথা বলেছি আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে, তিনি বলেছেন যে না, এই অধ্যাদেশ যদি বাতিল হয়, অর্থাৎ পার্লামেন্ট যদি এই অধ্যাদেশকে আইনে রূপান্তর না করে, তাহলে এই কমিশনের ইলিগাল হয়ে যায়, মানে এই কমিশনের আসলে ভ্যালিড থাকে না। কারণ হচ্ছে তিনি বলছেন যে যদি ভ্যালিড করতে হয় তাহলে সরকারকে অবশ্যই আরেকটি গেজেট প্রকাশ করতে হবে যে আমরা
আগের আইনে অর্থাৎ 2009-এর আইনে আমরা ফিরে যেতে মানে টু ক্লারিফাই থিংস। তো এখন আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন যে তথ্য, অ্যান্টি কারাপশন, তারপরে হচ্ছে হিউম্যান রাইটস, এই অধ্যাদেশগুলোর ব্যাপারে যে সংসদীয় কমিটি তারা নেগেটিভ কেন? না, নেগেটিভ কেন, তারা আসলে চায় যে এই আইনগুলো আরও যাচাই বাছাই করে, সরকার করবে না তা না, আরও যাচাই বাছাই করে করবে। Further কিন্তু scrutiny. হ্যাঁ, কিন্তু তথ্য কমিশন গঠন হয়নি, তথ্য কমিশন সম্পর্কিত অধ্যাদেশ হয়েছে কিন্তু কমিশন তো গঠন হয়নি। দুর্নীতি কমিশন, দুর্নীতি দমন কমিশনের কমিশনাররা কিছুদিন আগে অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা কমিশন থেকে পদত্যাগ করেছে, অর্থাৎ ওটা ফাঁকা আছে এবং সরকার ওইটারও অধ্যাদেশ করেছে, কিন্তু ওইগুলো তো কমিশন হয় নাই, মানবাধিকার কমিশনেই কমিশন হয়েছে। তাহলে যদি এই কমিশন মানে এই অধ্যাদেশ বাতিল হয়ে যায়, শেষ পর্যন্ত কি দাঁড়াবে এটা নিয়ে একটা আনসার্টেনটি দেখা দিয়ে। দর্শক, রাজনীতিতে ফিরি, যে যাদেরকে আমরা সংসদে পাঠাই, দেশ চালানোর দায়িত্ব দিয়ে পাঠাই, তারা তাদের দায়িত্বে অবহেলা করেন বা ব্যর্থ হন, দুর্নীতিতে নিমজ্জিত হন, আর তার ফলস্বরূপ একটা সার্টেন ইন্টারভাল পর পর কিন্তু যেগুলোকে আমরা নন স্টেট অ্যাক্টর বলি, অরাজনৈতিক শক্তি, তারা এসে জনগণের ঘাড়ের উপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে। এটি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন আজকে আমাদের প্রকাশ হয়েছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। জামান ভাই, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে সরকার ব্যবস্থা সেখানে ইউজুয়ালি যে পলিটিক্যাল ফোর্স বা রাজনৈতিক শক্তি তাদেরকেই নির্বাচিত করে থাকে জনগণ এবং তাদেরকেই এই ক্ষমতার দেওয়া হয় একটাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি 1990 সাল থেকে যদি আমাদের গণতান্ত্রিক যাত্রা সেটা হিসেবে যদি ধরে নেই, তাহলে এভরি আফটার 15 থেকে 17 বছর পর পর কিন্তু একটা হিকআপ হয়। 2007 সালে হয়েছে, আবার 2024 সালেও আমরা একই ঘটনা দেখলাম যে পলিটিক্যাল ফোর্সের ফেইলিয়ারের কারণে নন পলিটিক্যাল অ্যাক্টার্স যারা রয়েছে তারা কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। 2007 সালের দিকে যদি আমরা একটু তাকাই, আমি অতীত ইতিহাসটা না বললে এইটা ঠিক ওভাবে প্যাটার্নটা বোঝা যাবে না। 2007 সালে দিকে যদি তাকাই, আমরা উইকিলিক্সের কথা সবাই জানি, সেখানে কিছু লিকড কেবল আছে যেটা তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বা তাদের সিনিয়র অফিসিয়ালরা যে কেবলগুলো স্টেট ডিপার্টমেন্টে বা বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন সেগুলো লিকড করা হয়েছিল উইকিলিক্সের মাধ্যমে। সেখান থেকে তো সেরকম একটা যদি কেবলকে আমরা বেছে নেই, যেখানে প্রফেসর ইউনুসের সঙ্গে একটা কনভারসেশন হচ্ছে, সেখানে প্রফেসর ইউনুস বলছেন যে টু লেডিজ দে মাস্ট বি রিমুভড ফ্রম দ্য পলিটিক্স। এই দুই লেডিজ মানে ফর্মার টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং দুইটা সবচেয়ে বড় পার্টি তৎকালীন একটা নন পলিটিক্যাল অ্যাক্টর প্রফেসর ইউনুস, উনি সিভিল সোসাইটিকে রিপ্রেজেন্ট করেন, উনি বলছেন যে পলিটিক্যাল এরেনা থেকে দুজনকে রিমুভ করতে হবে। এটা কিন্তু কেবলে আছে এবং সে যোগ করে বলছে যে তাদেরকে ইউএনএ চাকরি দিলেও হয়, এরকমও আছে ওই কেবলে। আবার যদি পরবর্তীতে আর একটা জায়গায় দেখি যে ডিপলিটিসাইজেশনের বিষয়টা যদি আমি আসি, যে এরা যে শুধু পলিটিক্যাল ফোর্সের ফেইলিয়ারের কারণে ক্ষমতায় দখল করে না, এরা ডিপলিটিসাইজেশনও করতে চায়, বিরাজনীতিকরণ, যেটা তারা কোনো নেত্রীকে বনবাসে পাঠিয়ে দিচ্ছে বা অমুককে জেলে পাঠাচ্ছে। যেমন আর একটা কেবল আছে যে যখন তৎকালীন ব্রিগেডিয়ার আমিন, খুব এটিএম আমিন খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তারেক রহমানের বিষয়ে তোমরা কী করবা, বলে যে উইড লুক ইনটু ইট। তার অ্যালেজ করাপশন নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলে যে আমরা এটা দেখছি। তো এই ধরনের বিরাজনীতিকীকরণ যারা পলিটিক্যাল ফোর্স না, নন পলিটিক্যাল অ্যাক্টার্স, তারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়। এই সাইকেলটা দেখলে অনেকের একটা সন্দেহ জাগে যে এই গ্রুপটা কি আবার সক্রিয় হবে, সেটার সন্দেহ তো থেকেই যায়। আমি যদি একটু ভালো করে তাকাই যে 2007 সালে এরকমও তো ঘটনা ঘটেছে যে দুই
নেত্রীকে যেতে হবে, এমনও পেপারে একটা রিপোর্ট হয়েছে, বিশ্লেষণধর্মী একটা লেখা ছাপা হয়েছে, রিপোর্ট ঠিক না, একটা লেখা ছাপা হয়েছে সম্পাদকীয়। তো এই ধরনের লেখাগুলো যখন বারবার আসে, বা একটা রাজনীতিকই, অবশ্যই রাজনীতিতে আমরা স্বচ্ছ রাজনীতি চাই, বা আমরা দুর্নীতিমুক্ত রাজনীতি চাই, আমরা সৎ লোকের শাসন চাই, এই ধরনের কথাবার্তা তো জামাত বলেও থাকে। বাট দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইজ যে এইটা জনগণেরই ঠিক করার কথা, কিন্তু নন পলিটিক্যাল অ্যাক্টরগুলো যখন এই জিনিসগুলো করে তখন তাদের লেজিটিমেসি নিয়েও কিন্তু একটা কোশ্চেন আসে যে কিসের ভিত্তিতে, কিসের ম্যান্ডেটের ভিত্তিতে তারা এগুলো করবে। তাদের একটাই ম্যান্ডেট যে তাদের ফরেন ফ্রেন্ডস, সেটা একটা তাদের আছে, influence, সেটা তাদের সেটা একটা আছে স্বীকৃতি। যে, এবং এক্ষেত্রে যেটা বলা হয় যে যদি পলিটিক্যাল অ্যাক্টরগুলো তাদেরকে কারেক্ট না করে, বা সামনের দিনগুলোতে যদি আমরা যে গভর্নেন্স চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে তারা ঠিকমতো অ্যাড্রেস না করে, তাহলে এই সাইকেলটা আবার পুনরাবৃত্তি হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকে যায়, যেটা বিভিন্ন অ্যানালিস্টরাও বলে থাকেন যে এই পলিটিক্যাল ফোর্সের ব্যর্থতার কারণেই কিন্তু নন পলিটিক্যাল অ্যাক্টরগুলো ওটার সুযোগ নেয়। সামনের দিনগুলোতে কি হবে এটা আমরা বলতে পারবো না। অবশ্যই বিএনপির সামনে একটা বড় সুযোগ যে এই অ্যাটলিস্ট গভর্নেন্স সেক্টরটাতে যেন একটু ভালো করে, পিপুলের যে অ্যাসপিরেশন, তারা যেটা চায় সে তাদের তো খুব বেশি চাওয়া পাওয়া নেই, তাদের সিকিউরিটি, তাদের কর্মসংস্থান, এগুলোর ব্যবস্থা করলে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি কারাপশন লেভেলটাও তারা একটা মিনিমাম লেভেলের, কোনো দেশই কারাপশন ফ্রি না, একটা অ্যাটলিস্ট মিনিমাম লেভেলে থাকে, বা যে কারাপশন করছে তাকেও যদি বিচারের সম্মুখীন করা হয়, এগুলো কিন্তু একটা ভালো সিগন্যাল দিবে, এবং সেটা এই নন পলিটিক্যাল অ্যাক্টরগুলোকেও কিন্তু আমি বলবো যে তাদের যে অ্যাম্বিশাস একটা চিন্তাভাবনা থাকে যে কোনো একদিন তারা আনডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে ক্ষমতায় চলে আসবে, সেটাকেও কিন্তু কন্টেইন করার জন্য হয়তো তাদের জন্য একটা প্রয়োজন হবে। দর্শক, খুবই অগ্রহণযোগ্য যে শতাধিক শিশুর মৃত্যুর পর এখন জরুরি ভিত্তিতে সরকার হামের টিকা ব্যবস্থা করেছে, এবং টিকাদান কর্মসূচি শুরু হয়েছে রোববার থেকে। আসলে ঝামেলাটা পাকিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আলামিন সাদমান। সাদমান, রোববার দিন কতজন মারা গেল? রোববার দিন হচ্ছে হাম সন্দেহ এবং নিশ্চিত হাম মিলিয়ে মোট 12 জন শিশু মারা গিয়েছে, এবং ইতিমধ্যে টোটাল নিশ্চিত হামের মৃত্যু আমরা 15 মাস থেকে পর্যন্ত দেখেছি হচ্ছে 16 জন, এবং হাম সন্দেহে মানে সিমটমস ছিল এরকম মৃত্যু কিন্তু শতাধিক ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। অল্প সময়ের মধ্যে টিকা সরকার কিভাবে কোত্থেকে জোগাড় করলো? আসলে ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং ছিল সরকারের মতে। সরকার গাভী থেকে হচ্ছে ইমিডিয়েটলি, যেহেতু আমাদের একটা শর্টেজ ছিল, কত বছর টিকা একদমই দেওয়া হয়নি, প্রায় 40%-এর উপরে শিশুরা টিকা পায়নি। তো এ কারণেই এই হামের এই প্রাদুর্ভাব। প্রায় গত 2 দশকে এরকম সিনারিও আমরা দেখি নাই বাংলাদেশে হামের জন্য। তো সরকার এবার গাভী থেকে হচ্ছে একটা বিশাল অ্যামাউন্ট টিকা, প্রায় মোর দ্যান 20 মিলিয়ন টিকা তারা আনছে, এবং এটা আসলে লটে লটে আসছে, পুরো তো একবারে আসা সম্ভব না, আস্তে আস্তে আসছে। এবং আমরা ডিজিএইচএস থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে যা জেনেছি, তারা হচ্ছে যেই টিকা এসেছে এবং ওইটা দিয়েই তারা ক্যাম্পেইনটা স্টার্ট করছে, এবং টিকা আসতে থাকবে সেইগুলো দিয়ে তারা ক্যাম্পেইন রান করার পরিকল্পনা করছে। এবং আগামী 12 এপ্রিল থেকে ঢাকা 2 সিটি কর্পোরেশন, বরিশাল, ময়মনসিংহ এবং 3রা মে থেকে পুরো বাংলাদেশে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ছড়িয়ে দেওয়ার কথা বলেছে সরকার। হাম ছাড়া যে ইপিআই কর্মসূচির আওতায় যে অন্যান্য টিকাগুলো দেওয়া হতো, সেগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা? সেগুলো অ্যাভেলেবেল খুব একটা নেই, কিন্তু আসার কথা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে একটা প্রায় 400 কোটি টাকার অ্যারাউন্ড একটা প্রকল্প তারা ইতিমধ্যে কিছুদিনের জন্য আটকে ছিল মন্ত্রণালয়, সেটা পাস হয়েছে, এবং সেইটা হচ্ছে একটু কাগজপত্র কাজ আছে একটু, এরপরে হচ্ছে তারা ওইটা পাওয়া শুরু করবে, এবং এরপর প্রসেসিংয়ের পর সেগুলো তারা আস্তে আস্তে সামনে 3-4 মাসে ওগুলো দিবে। আসলে মানে কি বলবো, খুবই দুঃখজনক, এবং অত্যন্ত যে শুড বি, তাদেরকে আসলে বিচারের আওতায় আনা উচিত যারা এই প্রকল্পের কাজের সাথে। যেমন উপজেলা পর্যায়ে স্টেডিয়াম বানানো হবে, সেখানে মোটা কাচের প্যাভিলিয়ন রাখা হবে, সেখানে আপনার যে বাজেট বরাদ্দ দেওয়া যায়, কিন্তু টিকাদান কর্মসূচির মতো সবচেয়ে জরুরি জিনিস
এটি অত্যন্ত দুঃখজনক। দর্শক, ঢাকা বিমানবন্দরে থার্ড টার্মিনাল, যেটি কিনা 15 মাস পার হয়ে গেছে, তার উদ্বোধনের কিন্তু কোনো খবর নেই। নানান জটিলতায় এখন শেষ পর্যন্ত হয়তো জট খুলতে শুরু করেছে নির্বাচিত সরকারের যে পদক্ষেপে। এই বিষয়ে আপডেট জানাচ্ছেন আমার সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম মজিদ। প্রথমে আমরা একটু শুনি যে কতদিন কেন এই বিলম্বটা হয়েছে। টার্মিনালের যে তৃতীয় টার্মিনাল শাহজালাল বিমানবন্দরের, সেটা 2024-এর ডিসেম্বরেই এটা মানে উদ্বোধন হয়ে যাওয়ার কথা, কার্যক্রম চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু যেটা হয়েছে যে টার্মিনালের যেই অপারেশনটা দেখার দায়িত্ব যাদের পাওয়ার কথা ছিল, একটা জাপানিজ কনসোর্টিয়াম, তারা এবং সিভিল এভিয়েশন, তাদের দুইজন, যেহেতু এটা জাপানি ফাইন্যান্সে হয়েছে, জিনিসটা ঠিক মানে এমন নয় যে আনঅফিশিয়ালি তাই। কারণ আমি আরেকটা আপনাকে বলতে চাই যে জাপানিজ ফাইন্যান্সে হয়েছে বলেই যে জাপানিজ কনসোর্টিয়ামের কাছে দিতে হবে এমন কোনো ক্লজ ছিল না বলে আমাদেরকে এক্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন তিনি তৎকালীন সময় বলেছেন। তারপরেও যেটা ছিল যে জাপানিজ প্রথম থেকেই কিন্তু কথা ছিল যে জাপানিজ কনসোর্টিয়ামই আসলে এই অপারেশনটা হ্যান্ডেল করবে, টার্মিনাল অপারেশনটা হ্যান্ডেল করবে। কিন্তু তাদের মধ্যে আর ক্যাবের মধ্যে আসলে এগ্রিমেন্ট যেটা আছে বিভিন্ন বিষয়ে, ইনক্লুডিং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা রেভিনিউ শেয়ারিং, সেটা নিয়ে তাদের মধ্যে একমত ছিল না তারা। তো সেজল গড়াতে গড়াতে যেটা হয়েছে যে 2024-এর অগাস্টে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করেছে, তারপরে ইন্ট্রিম গভর্নমেন্ট এসেছে। ইন্ট্রিম গভর্নমেন্ট বেশ চেষ্টা করেছে বলা যায়, চেষ্টা করার পরে ওনারাও এক সময় বলল যে ইন্ট্রিম গভর্নমেন্টের আমলে আসলে এই টার্মিনাল চালু করা সম্ভব না। তার আগে ওনারা বলছিলেন যে চেষ্টা করছিলেন জাপানিজ কনসোর্টিয়ামের সাথে কথা বলার। উপদেষ্টা বলছিলেন যে যদি জাপানিজ কনসোর্টিয়ামের সাথে নাই হয় তাহলে আমরা অন্য হ্যান্ডলার আমরা দেখব, সেটা লোকাল হ্যান্ডলার হতে পারে। লোকাল বলতে যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও হতে পারে। সেটাও শেষ পর্যন্ত হলো না। কিন্তু এবার নির্বাচিত সরকার আসার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ফেব্রুয়ারির 22 তারিখে উনি বলেন যে এটাকে আসলে প্রায়োরিটি দিয়ে খুব তাড়াতাড়ি চালু করে দিতে হবে। তো এরপর থেকেই বেশ তোড়জোড় শুরু হচ্ছে। সিভিল এভিয়েশনের মিটিং হচ্ছে গত শুক্রবার, কিন্তু অনেক পক্ষ মিলে তারা একটা ঐকমত্যের চেষ্টা করছিল। সেখানে আমাদের স্টেট মিনিস্টার তিনি জাপানিজদের যে কনসোর্টিয়ামটা আছে তাদেরকে বলেছেন যে তাদের প্রপোজালটা যেন রিভাইজ করে নিয়ে আসে। আমরা ক্যাবের অফিসিয়ালের সূত্র থেকে আমরা জানতে পারি যে জাপানিজরা অলরেডি আসলে প্রপোজালটা রিভাইজ করেছে, যেটা তারা আগামীকাল অর্থাৎ সোমবার সেটাকে প্রপোজ করবে। তার মানে কি জাপানিরা তাদের যে রেভিনিউ শেয়ার বা তাদের সেখানে একটু ছাড় দিয়েছে বলে আপনি মনে করছেন? সম্ভবত তারা ছাড় দিয়েছে। শেষ পর্যন্ত কি আসে দেখা যাক। আর এই যে একটা অঙ্কের হিসাব আপনার স্টোরিতে আমরা দেখেছি যে এয়ারপোর্টটা টার্মিনালটা সময় মতো চালু না হওয়ার কারণে যে একটা যে কি বলে যে অপরচুনিটি লস, যেটা একটা পটেনশিয়াল রেভিনিউ লস, সেটা আমাকে ক্যাব চেয়ারম্যান উনি বলেছেন যে আসলে আমাদের যেহেতু টার্মিনাল 1 and 2 থেকে আমাদের আয় হয় বছরে প্রায় 3-3.5 হাজার কোটি টাকা। সো এই নতুন টার্মিনাল থেকে আমাদের বছরে আয় হওয়ার কথা প্রায় 5,000 কোটি টাকারও বেশি বলে উনি ধারণা করছেন। এবং উনি ধারণা করছেন যে পিরিয়ডটাতে এই টার্মিনালটা ওপেন হয়নি, সেই পিরিয়ডটাতে আমাদের প্রায় 8,000 কোটি টাকার মতো আমরা পটেনশিয়াল রেভিনিউ আমরা হারিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।